5 দফা দাবিতে জামায়াত সহ 7টি দলের বিক্ষোভ। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও পিআর পদ্ধতির দাবি। গণতন্ত্রের জন্য শুভ নয় এমন কর্মসূচি বলছে বিএনপি। আপনারা মেনটেন করতে পারছেন না, জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন, বিচার দৃশ্যমান করতে হবে, যদি তা না করেন সংস্কার করতে হবে। এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা। দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে সুষ্ঠু ভোট হবে না। আলোচনা সভায় বক্তারা। রাষ্ট্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। স্বাধীন ইসি ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় আইনের খসড়া অনুমোদন। শাস্তির আওতায় আসবে দায়িত্বে অবহেলাকারীরা। বিশেষ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন। নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হয়েছে আইনগুলোর মাধ্যমে। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো, ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। ফেব্রুয়ারির বদলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা। নির্বাচন ও রোজার কারণে এগিয়ে আনা হয়েছে সূচি। রাষ্ট্র মন্ত্রণালয়ের সন্দেহের প্রেক্ষাপটে এটা প্রকাশক প্রায় এরকম প্রস্তাব করেছে এবং অন্য উপায় না থাকায় এই 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত তারিখ নির্ধারিত হয়েছে। সরকার পতনের আগেই ডক্টর ইউনূসকে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেওয়া হয়। ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য। আন্দোলন প্রত্যাহারে চাপ ছিল নানামুখী। দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। এছাড়াও রাতের বাংলাদেশ আরও থাকছে। জুলাই সনদের জাতীয় ভিত্তি ও পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। দলগুলোর নেতারা বলছেন, বর্তমান বন্দোবস্তে নির্বাচন হলে ফিরে আসতে পারে ফ্যাসিবাদী শক্তি। একই সাথে গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতির জোর দাবি জানিয়েছেন তারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও পিআর সহ কয়েক দফা দাবিতে রাজপথে 7টি ইসলামিক রাজনৈতিক দল। বৃহস্পতিবার জোহর নামাজের পর বায়তুল মুকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ আয়োজন করে। একই জায়গায় বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত মজলিস। কাদের কারণে জুলাই সনদের আইনি স্বীকৃতি দেয়া হচ্ছে না সরকারের কাছে, সেই প্রশ্ন তোলে তারা। বিচার দৃশ্যমান করতে হবে, যদি তা না করেন সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। বিকাল 4:30টায় বায়তুল মুকাররমের দক্ষিণ গেইটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর মানতেই হবে উল্লেখ করে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেন তিনি। আপনারা মেনটেন করতে পারছেন না, জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন। পিআর ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি সহ 6 দফা দাবিতে বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। পরে বিক্ষোভ মিছিল করে তারা। একই সময়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দাবি করে দলগুলো। রক্ত যাতে না যায় সেই জন্য হলো এই আন্দোলন আমাদের। শেখ হাসিনার দোসর যারা আছে প্রশাসনের ভিতরে, এদেরকে যেন তদন্ত করে বাইর করে দেওয়া হয়। নির্বাচনের আমাদের সন্দেহ আছে, আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন। এদিন বিকেল 4টায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি। সমস্ত রাজনৈতিক অপশক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আলোচনার মাঝে আন্দোলনের কর্মসূচিকে অহেতুক চাপ সৃষ্টি বলে মনে করে বিএনপি।
সিঙ্গাপুর থেকে দেশে ফিরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, জামায়াত সহ 7 দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়। এছাড়া শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন বলেও জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। সিঙ্গাপুরে স্ত্রী রাহাতারা বেগমের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। চিকিৎসা শেষে স্ত্রী রাহাতারা বেগম অনেকটাই সুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। বলেন, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। দ্রুতই তারেক রহমান দেশে ফিরছেন বলেও জানালেন বিএনপি মহাসচিব। এর আগে দুপুরে অসুস্থ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর সহ কিছু দাবিতে কয়েকটি রাজনৈতিক দলের চলমান আন্দোলন নিয়ে কথা বলেন তিনি। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বিকেলে গুলশানে আমির খসরু মাহমুদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক ল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে বিএনপি। বাংলাদেশ সময় সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করাই বিএনপির প্রধান দায়িত্ব। ফেসবুক পোস্টে তারেক রহমান আরও বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা হচ্ছে। দুর্নীতি অসদাচরণের দায়ে 7,000-এর বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানান, শৃঙ্খলা দুর্বলতা নয়, সেটিই বিএনপির শক্তি। দলের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে বিএনপি সততার প্রমাণ দিয়েছে। তরুণদের গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ডিজিটাল উদ্ভাবন সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি নীতিমালা প্রণয়ন করেছে বলে জানান তারেক রহমান। একই সঙ্গে নারী ও তরুণ নেতৃত্বকে সামনে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। আরও স্বাধীন হচ্ছে নির্বাচন কমিশন। একই সাথে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারীর অবহেলা প্রমাণিত হলে পেতে হবে শাস্তি। সে লক্ষ্যে ইসির স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় খসড়া প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একই সাথে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন রাজনৈতিক দলের সদস্যরা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। অবশেষে অন্তর্বর্তী সরকারের আমলেই সেই দাবি আলোর মুখ দেখছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 উপস্থাপন করা হলে এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আইনটি জারি হলে নির্বাচন কমিশন স্বাধীন সচিবালয় পাচ্ছে। এতে ইসি থাকছে না আর সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের অধীনে। ভোটার তালিকা প্রস্তুত, সীমানা নির্ধারণ করবে তারা। ইসির স্বাধীন সচিবালয় পরিচালনা করবে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ সহ সব স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে
দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। উপদেষ্টা পরিষদ নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে কোনো নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের আদেশ বা নির্দেশ ইচ্ছাকৃতভাবে না মানলে শাস্তির আওতায় আসবেন। চাকরি থেকে বরখাস্তও হবেন 2 মাসের জন্য। নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন নিয়োগকারী কর্তৃপক্ষের সংজ্ঞা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কর্মকর্তার শৃঙ্খলামূলক শাস্তি সংক্রান্ত ধারা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হয়েছে আইনগুলোর মাধ্যমে। প্রেস সচিব জানান, বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবিত 77টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি বাস্তবায়ন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি। প্রত্যেকটা মিনিস্ট্রিকে আজকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তারা মিনিস্ট্রিগুলো এই রিফর্ম কমিশনগুলোর বাদে তারা যখন স্বপ্রণোদিত হয়ে যে রিফর্মগুলো করেছেন সেটার একটা লিস্ট অতি সত্বর কম্পাইল করার জন্য। উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআর আইনের সংশোধনীর খসড়ার অনুমোদনও দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এনবিআর এর কিছু আইনের অর্থ সংক্রান্ত কিছু আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভোটাধিকার প্রয়োগে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে প্রবাসীদের। পরে ডাক বিভাগের সমন্বয়ে পাঠানো ব্যালট পেপারে পছন্দের প্রতীক বেছে নিতে পারবেন তারা। অবশ্য নির্বাচন চলাকালে সেই প্রবাসী ভোটার দেশে থাকলে পাবেন না ভোট দানের সুযোগ, এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ছিল সাংবাদিকদের সাথে ব্রিফিং। সেখানেই তিনি বলেন, নির্বাচনের দিন যারা বিভিন্ন দায়িত্বে থাকেন তারাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট, সংসদীয় আসনের পুনর্বিন্যাস, রাজনৈতিক দল এবং দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতির মতো ইস্যু উঠে এসেছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফিংয়ে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ছিল সাংবাদিকদের সাথে বৈঠক। আমাদেরকে ছিল, আমরা লোকাল পারচেজ ছিল। সচিব বলেন, প্রবাসীদের ভোটের জন্য বিশেষ অ্যাপ চালু করা হবে, যাতে নিবন্ধনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ডাক বিভাগের সমন্বয়ে পৌঁছানো হবে পোস্টাল ব্যালট, যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। ডাউনলোড করার পরে ওই অ্যাপে রেজিস্ট্রেশনটা করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো, ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। প্রবাসের থেকে যিনি নিবন্ধন করবেন তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে নিবন্ধন করেছে কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। ইসি সচিব জানান, নির্বাচনের প্রস্তুতি দেখতে 22 সেপ্টেম্বর কমিশনে আসবে ইইউ প্রতিনিধি দল। তাছাড়া চলতি মাসেই নির্বাচনী সামগ্রী গোছাতে তৎপর ইসি জানান সেই তথ্য। পরবর্তী কমিশন সভায় রাজনৈতিক দলের নিবন্ধন ও সংলাপ এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী নিয়ে যে সংকটে পড়বো কিনা বা সাপ্লাই লাইনটা ঠিক মতন আছে কিনা, এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। যে সময়ের সীমাটা আমরা নির্ধারণ করেছিলাম সেপ্টেম্বর, আমরা ইনশাল্লাহ সেটার ভিতরে যাবতীয় সামগ্রী পাচ্ছি। কাজে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর যে সম্পর্ক সেটা স্ট্যাবলিশড। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আদালতের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। 7 ধারায় বলা আছে যে এটা কোনো আদালতে গ্রহণযোগ্য না, কিন্তু রিট তো একটা মৌলিক অধিকার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের নেতারা দেশকে দুর্নীতিমুক্ত দেখতে চান না। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সেমিনারে এমন মন্তব্য করেছেন জ্বালানি, সড়ক ও রেল বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এ সময় বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, চলমান সংস্কার প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। আর সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না। দেশের নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি খাত নিয়ে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস। ব্যবহার করার ক্ষেত্রে তার জন্য কতটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারছে। সরকার পরিবর্তন হলেও এখনো দুর্নীতির মাত্রা কমেনি বলে মনে করেন বক্তারা। আলোচনায় উঠে আসে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে মাত্রাহীন দুর্নীতির কথা। যদি ওই হুদা রকিব মার্কা নির্বাচনের মাধ্যমে
কেউ আবারও ক্ষমতায় আসে, তাহলে সেম কন্ডিশন, সেম অবস্থা কিন্তু আবারও তৈরি হবে। নির্বাহী ক্ষমতা অনেকেরই আছে, কিন্তু অসীম নির্বাহী ক্ষমতা নাই। এখন তো মেইন নিরাপত্তা হচ্ছে রোহিঙ্গা, এবং সেখানকার যারা বিদ্রোহী আছে তারা আমাদের বর্ডার ক্রস করে সব পার্বত্য অঞ্চলে ঢুকে গেছে। বাংলাদেশের একটা নতুন জাতীয় নিরাপত্তা অবকাঠামো প্রয়োজন। জাতীয় নিরাপত্তার জন্য পূর্ব শর্ত হচ্ছে জাতীয় ইউনিটি। রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না বলে মনে করেন নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গন করতে না পারি তাহলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ হবে না। চলমান সংস্কার প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিএনপি নেতা ডক্টর মঈন খান। বলেন, রাষ্ট্রের আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা নিয়ে রাজনীতি করলে 5 আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে। ডাইভার্সিটিকে যদি আমরা স্থান না দিই আমাদের সমাজ ব্যবস্থায় এবং রাজনৈতিক ব্যবস্থায়, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি না যে গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করবে। রাজনৈতিক দলের নেতারা দুর্নীতিমুক্ত ব্যবস্থা চান না বলে মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। রাজনীতিবিদরা আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই, কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করছে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, তারা দুর্নীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা বক্তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই প্রথম 1 বছরে 2 বার হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচন ও রোজার কথা চিন্তা করে এগিয়ে আনা হয়েছে মেলার সময়সূচি। 2026-এর বইমেলা শুরু হবে চলতি বছরের 17 ডিসেম্বর। বৃহস্পতিবার এক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাংলা একাডেমি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লেখক প্রকাশকদের। ছন্দপতন ঘটছে অমর একুশে বইমেলার। প্রথা ভেঙে ভাষার মাসের আয়োজন এবার শুরু হবে বিজয়ের মাসে। ফলে 1 বছরে 2 বার অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক, পাঠক আর প্রকাশকদের এই মিলন মেলা। মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর তার পরপরই রমজান মাসের শুরু। এই দুয়ে মিলে মূলত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর এই সিদ্ধান্ত বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। ইলেকশনের আগের দিনগুলোতে এই পরিস্থিতিগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সামলাতে পারবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্দেহের প্রেক্ষাপটে এটা প্রকাশকরা এরকম প্রস্তাব করেছে, এবং অন্য উপায় না থাকায় এই 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত তারিখে চালিত হয়েছে। এক মেলা থেকে আরেক মেলার মাঝের সময়টুকুতে নতুন নতুন প্রকাশনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রকাশকরা। যেখানে প্রতিবারই মেলা জমতেই লেগে যায় ফেব্রুয়ারির প্রথম দশক, সেখানে প্রায় 1.5 মাস আগে শুরু হতে যাওয়া মেলা নিয়ে কতটা প্রস্তুত প্রকাশকরা বলছেন, আগে পরের নানা সমীকরণে অন্য কোনো বিকল্প ছিল না তাদের হাতে। যেহেতু সিকিউরিটির ব্যাপারে তারা পুরো জানুয়ারি মাসে করতে পারছেন না, কারণ তখন সারা বাংলাদেশে হয়তো মানে সিকিউরিটির প্রয়োজন হতে পারে। যাই হোক, তো আমরা প্রস্তুতি তো নিতে হয় আগের থেকে, আমাদের সার্বিক প্রস্তুতি কিছুটা ব্যাঘাত ঘটবে, তবে তারপরেও আমরা মনে করি যেহেতু মাসব্যাপী বইমেলার আয়োজন, আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের প্রস্তুতি নিয়েই আমরা বইমেলায় উপস্থিত থাকবো। প্রাণের এই মেলার জীবনশক্তি যারা, যাদের নতুন নতুন গল্প, কবিতা, সাহিত্য আর উপন্যাসে নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেন পাঠক, সেই লেখকরা বলছেন দীর্ঘ অভ্যাসের ছন্দপতন ঘটবে এবারের বইমেলায়। লেখক হিসাবে আমার যেটা হচ্ছে যে একটা তারা এখন তৈরি হবে, আমার মনে হয় এটা সকল লেখকদের হবে। পাঠকরা প্রস্তুত কিনা, কারণ ফেব্রুয়ারি ঘিরে আসলে আমাদের যে প্রাণ চাঞ্চল্য বা যে উৎসবটা হয়, সেই প্রাণের মেলা ফেব্রুয়ারি ছাড়া ডিসেম্বরে কতটুকু ওই প্রাণচাঞ্চল্য হবে বা উচ্ছ্বাস থাকবে সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। সমীকরণ যাই থাকুক, লেখক প্রকাশকদের আশা শীতের আমেজ আর জমজমাট আড্ডার কমতি থাকবে না বইমেলার আগামী আয়োজনে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাতে বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরাম, যে যেখানে আছেন ঘোরাফেরা না করেন, আমাদের 2-1টি কথা শুনেন। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লায় 4টি মাজারে ভাঙচুর, আগুন, তৌহিদি জনতা ব্যানারে হামলার অভিযোগ। মাইকিং করে তারা সবাইকে জড়ো হয়ে একসাথে ওই মাজার ভাঙচুর করে এবং আগুন পোড়ানো হয়। আজকে অনেক লোক এসে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমরা নই।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি ভূমিকা হবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের তা এখনো স্পষ্ট হয়নি। তবে দেশ গণতন্ত্র উত্তরণ ও উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এবারের অধিবেশনের গুরুত্ব ও অন্তর্বর্তী সরকারের অংশীজন বিবেচনায় যোগ দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন ৩ রাজনৈতিক দলের ৪ নেতা। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন যোগ দেবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈশ্বিক এই মঞ্চে। জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো সরকার প্রধানের সঙ্গে সরকারে না থাকা অন্য রাজনৈতিক দলের এমন যৌথ অংশগ্রহণ বিরল। অন্তর্বর্তী সরকারের অংশীজন হিসেবেই নজিরবিহীন এই ঘটনা, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই বছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন ছিল এই সফর প্রসঙ্গে। জানালেন, এখনো নিজেদের ভূমিকা কি হবে তা নিয়ে আলাপ হয়নি। আমি এটা নিজে জানি না যে আমাদের ভূমিকাটা কি হবে, কারণ ডক্টর ইউনূসের সঙ্গে আমার ব্যাপারে বা সঙ্গে আমার এখন কোনো কথা হয়নি। কথা হলে আমি আজকে হয়তো জানতে পারবো। আমার মনে হয় যে হয়তো দেশের সম্পর্কে গণতন্ত্র উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। দেশের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টার তাগিদ দেন বিএনপি মহাসচিব। দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে। আমরা সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি, এখন আমরা নিজেরাই নেব এবং এদেশের মানুষই নিয়েছে। সুতরাং আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। বিএনপি, জামায়াত এবং এনসিপির ৪ নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। তিনি জানান, জুলাইয়ে আন্দোলনকারী নেতাদের গ্রেপ্তারের পর তাদের জীবিত ফেরত এবং আন্দোলন প্রত্যাহারে চাপ দিয়েছিল শেখ হাসিনার প্রশাসন। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা ভাঙচুর করেছে একদল মানুষ। আগুনও দেওয়া হয়েছে কয়েকটি মাজারে। পুলিশ জানায়, ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে। আইনের আওতায় আনা হবে জড়িতদের, পাশাপাশি উস্কানিদাতাদেরও। ফের মাজারে হামলা ভাঙচুর, পরে অগ্নিসংযোগ। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত আশিক রাসূল ভাইয়ারাম, যে যেখানে আছেন ঘোরাফেরা না করেন, আমাদের 2-1টি কথা শুনেন। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে 4টি মাজারে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় কয়েকটি মাজারে আগুনও দেওয়া হয়। রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদের সর্বোচ্চ বিচার করতে হবে। পুলিশ জানায়, বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এরপরই অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজারে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ফেরার পথে কালাই শাহ, হাওয়ালি শাহ ও আব্দু শাহের মাজারেও ভাঙচুর চালায় তারা। পুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। প্রতিবাদে আজকে অনেক লোক এসে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমরা নই। সেই সুবাদে আমরা চাই না যা ঘটে গেছে পুনরাবৃত্তি না হয়। আমরা সুশীল সমাজ সবাই সম্মিলিতভাবে যেন অদূর ভবিষ্যতে না হয় তারা শক্তি সহজে চাচ্ছি। মাইকিং করে তারা সবাইকে জড়ো হয়ে একসাথে ওই মাজার ভাঙচুর করে এবং আগুন পোড়ানো হয়। ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। এখানে শেষ হয়ে যাওয়ার কথা, আইনগত ব্যবস্থা নিয়ে কোর্টে প্রবেশ করেছে। যারা এটা করেছে এটা যারাই করুক, আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন 5 জন। ভোরে সদরে আলোকবালির চরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে এই সংবাদ প্রচারের জের ধরে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলাও হয়েছে। তাকে বেধড়ক মারধর করে বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল কাইয়ুমের অনুসারীরা। আহত সাংবাদিক আইয়ুব খান সরকারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দিনের আলো ফোটার আগেই উত্তপ্ত হয়ে ওঠে নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালি। সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায় নদী থেকে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছে বিরোধ। এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দুপক্ষই ভিড়িয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। গুলিতে নিহত হন 7 নম্বর ওয়ার্ড জামাতের আমির আলামিনের বাবা ইদন মিয়া। নিহত ইদন মিয়াকে বিএনপি কর্মী হিসেবেই দাবি করেছেন পরিবারের সদস্যরা। গুলিবিদ্ধ 2 জনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকায়। এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। এদিকে সংবাদ প্রচারের জের ধরে হামলা হয়েছে যমুনা টেলিভিশনের নরসিংদীর সাংবাদিক আইয়ুব খানের ওপর। হাসপাতাল চত্বরেই তাকে বেধড়ক মারধর করে বহিষ্কৃত বিএনপি নেতা কাইয়ুমের অনুসারীরা। হঠাৎ করে আমরা বলতেছে যে এখানে তো আপনি তো বিয়ে করছেন, উল্টাপাল্টা নিউজ করছেন। 30-40 জন কিশোর ছেলে পেলে আইসা আমার উপর হামলা চালিয়েছে। মাথা ফেটে গেছে, ব্লিডিং করতেছে। কাইয়ুম এবং তার নির্দেশেই রুবেল, এই রুবেলের নেতৃত্বে কিন্তু এখানে হামলাটা হয়েছে। গণমাধ্যম কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষী ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অভিযোগ রয়েছে কাইয়ুমের বিরুদ্ধে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সংঘর্ষের বিষয়ে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সংঘাতের জন্য কাইয়ুমকেই দায়ী করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাতের বাংলাদেশের সময় হলো একটি বিরতির, ফিরে এসে যা থাকছে। জাকসুতে ছাত্রদল শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। দিনভর প্রচারণায় ব্যস্ত রাকসুর প্রার্থীরা। জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও শিবির। এর বাইরে প্যানেল হয়েছে আরও 3টি। দুপুরে প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ভিপি পদে
সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস সাফায়াত হোসেন এবং এজিএস পদে প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। আপাতত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও কৌশলগত জোট করার সম্ভাবনার কথা জানায় সংগঠনটি। ঘণ্টা দুয়েক পর বিকেলে সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে সাইদ বিন হাবিব এবং এজিএস পদে প্রার্থী সাজ্জাদ হোসাইন মুন্না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পঞ্চম দিন সকাল থেকেই একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ এই পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নবনির্বাচিতদের শপথ গ্রহণ হয়েছে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। উপাচার্য অধ্যাপক কামরুল আহসান নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এ সময় ভিপি, জিএস, এজিএস সহ 25টি পদের মধ্যে 24 জন শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একজন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত ফুটবলার মাহমুদুল হাসান কিরণ দেশের বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। রাকসু ও চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গণনার সময় লাগে, তাই ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়। সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, রাকসু ও চাকসু নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে। আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে। এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্য তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। দর্শক, রাতের বাংলাদেশে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে আবারও ভারতের রাজনীতিতে তোলপাড়। বেছে বেছে বাদ দেয়া হচ্ছে কংগ্রেস, দলিত ও আদিবাসী ভোটারদের নাম, দাবি রাহুল গান্ধীর। ভোটার তালিকার কারচুপির অভিযোগকে কেন্দ্র করে আবারও তোলপাড় ভারতের রাজনীতিতে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অভিযোগ, বেছে বেছে কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন সংস্থা এবং কল সেন্টারের সহায়তায় এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই কংগ্রেস নেতা। বৃহস্পতিবার এই কর্মসূচিতে যোগ দেয় আরজেডি, ডিএমকে সহ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে রাহুল গান্ধীর সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিহারে অবৈধ বসবাসকারীদের স্বার্থ রক্ষার্থে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি করেছেন কংগ্রেস নেতা। এর আগে বিহারের ভোটার তালিকা থেকে 65 লাখ মানুষকে বাদ দেওয়ার অভিযোগ তোলে বিরোধী দল। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।